আজকে আমরা লুপ স্ট্রাকচার বা ডিসিশন মেকিং অ্যান্ড লুপিং ইন সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সেইটা নিয়ে একটু আলোচনা করব। কেমন? তো তাতে সবার প্রথম আমরা যেটা জানতে চাইব সেটা হচ্ছে লুপিং বলতে আমরা ঠিক কী বুঝি। তো দেখো, ফর্মাল ডেফিনিশন অফ লুপ সেটা বলছে, ফর্মাল ডেফিনিশন অফ লুপ সেটাতে দেখো আমরা বলছি যে লুপিং হচ্ছে এমন কোনো একটা প্রসিডিওর যেখানে কোনো একটা কন্ডিশনের ওপর বেস করে আমরা এক বা একের বেশি স্টেটমেন্টকে রিপিটেডলি এক্সিকিউট করব। লুপিং হচ্ছে এমন কোনো একটা প্রসিডিওর যেটাতে কোনো একটা কন্ডিশনের ট্রুথফুলনেস বা তার ফলসিটির ওপর বেস করে কোনো একটা স্টেটমেন্ট বা সেভারাল স্টেটমেন্টসকে আমরা এক্সিকিউট করব রিপিটেডলি। এবার এটার একটু এক্সাম্পলে যাওয়ার চেষ্টা করি, তাহলে দেখো তোমাদের আইডিয়াটা খানিকটা হয়তো সুবিধে হবে বুঝতে। আমি ধরো ভাবছি যে আমাকে প্রথম পাঁচখানা, আমি ধরো ভাবছি যে আমাকে ফার্স্ট 5 ন্যাচারাল নাম্বারকে প্রিন্ট করার একটা প্রোগ্রাম লিখতে বলবো। আমি এখানে দেখো লিখছি, রাইট এ প্রোগ্রাম দ্যাট উইল প্রিন্ট বা দ্যাট উইল ডিসপ্লে ফার্স্ট 5 ন্যাচারাল নাম্বারস। মানে আমি বোঝার সুবিধার জন্য প্রথম 5টা ন্যাচারাল নাম্বারের রেসপেক্টেই আলোচনাটায় গেলাম। এবার আমরা এখনো পর্যন্ত লুপ টুপ কিছু শিখিনি, সেজন্য আমরা দেখো এটাকে দুরকমভাবে ভাবতে চাইছি। যে একদম নভিস লেভেলের কোনো একজন প্রোগ্রামার যদি এই প্রোগ্রামটা ট্রাই করে, তাহলে সে সবার প্রথম যেটা ভাববে যে আমাকে যদি ফার্স্ট 5খানা ন্যাচারাল নাম্বারকে প্রিন্ট করতে হয়, তাহলে তার সেফেস্ট অফ অল দ্য অপশান হচ্ছে 1 2 3 4 5 এরকম 5টা ন্যাচারাল নাম্বারকে ডিসপ্লে করে দেওয়া। এবার দেখো এই প্রোগ্রামটা যদি তুমি চালাও, এই প্রোগ্রামটাকে তুমি যদি সামহাও চালাও, তাহলে এই প্রোগ্রামটা কিন্তু ডেফিনিটলি তোমাকে ন্যাচারাল নাম্বারগুলো প্রিন্ট করে দেবে। মানে প্রথম যে 5খানা ন্যাচারাল নাম্বার, সেটা এই প্রোগ্রামটার এক্সিকিউশনে সাকসেসফুলি প্রিন্ট হবে 1 to 5। এবার মুশকিল হচ্ছে যে আমাকে যদি ধরো প্রথম 100খানা ন্যাচারাল নাম্বারকে প্রিন্ট করতে বলে, ফার্স্ট 100 ন্যাচারাল নাম্বারস যদি আমাকে প্রিন্ট করতে বলে, তাহলে এরকমভাবে প্রিন্ট স্টেটমেন্টের মধ্যে 1 2 3 4 5 আপ টু 100 এটা লেখাটা খুব বোকামো। তো সেজন্য আমরা এই অ্যাপ্রোচটা ফলো করব না। আমরা রাদার ভাবলাম লেট আস ডু সামথিং লাইক দিস। কোনো একটা ভেরিয়েবল নেব, ধরে নেওয়া যাক দ্য নেম অফ দ্য ভেরিয়েবল ইজ এক্স। আমরা এই ভেরিয়েবলটাকে যত থেকে যত পর্যন্ত প্রিন্ট করতে আমরা চাইছি, তার যে ইনিশিয়াল ভ্যালু সেটা দিয়ে ইনিশিয়ালাইজ করব। এরপরে আমরা দেখো ওই ভেরিয়েবলটাকে প্রিন্ট করে দেবো। কেমন? আর ভেরিয়েবলটা প্রিন্ট করা হয়ে যাওয়ার পর সিম্পলি ওই ভেরিয়েবলটাকে আমরা ইনক্রিমেন্ট করে দেবো বাই 1। এবার দেখো এটা যদি একবার কাজ করে, এই যে প্রিন্টএফ ব্লকটা আমরা লিখলাম, এটা যদি একবার কাজ করে তাহলে কি হবে? প্রথম প্রিন্টএফ স্টেটমেন্টটা যদি চলে তাহলে দেখো 1 প্রিন্ট হবে, কারণ এক্সের কারেন্ট ভ্যালু হচ্ছে 1। আর সেটা হয়ে যাওয়ার পর আমরা যদি এক্সটাকে ইনক্রিমেন্ট করে দিই বাই 1, তাহলে এখন এক্সের ভ্যালু নিশ্চয়ই 2 হবে। তাহলে আমাকে আবার তো 2টাও প্রিন্ট করতে হবে। তার জন্য আমরা ধরো আবার এই প্রিন্টএফ স্টেটমেন্টটাকেই এক্সিকিউট করব ভাবলাম। তাতে এবার তাহলে 2 প্রিন্ট হলো। আর সেটা হয়ে যাওয়ার পর আমরা এক্সটাকে আবার আগের বারের মতন ইনক্রিমেন্ট করে দেবো ভাবলাম। তাহলে যদি ইনক্রিমেন্ট করে দিই, এক্সটা এখন বেড়ে গিয়ে 3 হয়ে যাবে। তো সেই লজিকে দেখো আবার যদি আমি এক্সটাকে প্রিন্ট করি আর এক্সের ভ্যালুটাকে বাড়িয়ে দিই, তাহলে এবার 3 প্রিন্ট হবে আর এক্সের ভ্যালুটা বেড়ে গিয়ে 4 হয়ে যাবে। আবার যদি আমি সেম কাজ করি, তাহলে দেখো এবার 4 প্রিন্ট হবে আর এক্সের ভ্যালুটা বেড়ে গিয়ে 5 হয়ে যাবে। আবার যদি আমি এই কাজটা করি, তাহলে দেখো প্রিন্ট হবে 5 কিন্তু এক্সের ভ্যালুটা বেড়ে গিয়ে 6 হয়ে যাবে।
অবভিয়াসলি আমি এক্সের ভ্যালু যেই দেখবো যে 6 হয়ে গেছে, আর এই প্রিন্ট করা বা এক্সের ভ্যালু বাড়ানো এই দুটোর কোনোটাই করব না। এরমভাবে যদি আমরা প্রোগ্রামটা ভাবি, তাহলে দেখো এবারও প্রোগ্রামটাকে চালালে ও তোমাকে 1 থেকে 5 পর্যন্ত প্রিন্ট করে দেবে। দেখো 1 to 5 প্রিন্ট হয়েছে। এবার এখানেও ওই একই প্রবলেম, আমাকে যদি ফার্স্ট 10খানা ন্যাচারাল নাম্বারকে বা 100খানা ন্যাচারাল নাম্বারকে প্রিন্ট করতে বলে, বা আমাকে যদি সে 50খানা ন্যাচারাল নাম্বারসকে প্রিন্ট করতে বলে, তাহলে এরকম প্রিন্ট করব, তারপর এক্সের ভ্যালু বাড়াবো এবং তারপর ম্যানুয়ালি চেক করব যে কখন এক্সের ভ্যালুটা 101 হয়ে গেল বা কখন এক্সের ভ্যালুটা 501 হয়ে গেল। এরমভাবে করাটা তো অবভিয়াসলি খুব একটা ফিজিবল কিছু হবে না, কেমন? কিন্তু একটা অবজারভেশন কিন্তু এখানে করার মতন আছে। সেটা কি? দেখো প্রত্যেকবার এই যে আমরা প্রিন্ট করছি বা এক্সের ভ্যালু বাড়াচ্ছি, তাতে কিন্তু আমরা একই স্টেটমেন্টকে এক্সিকিউট করছি। মানে একই, দেখো এক্সের ভ্যালু প্রিন্ট করা আর এক্সের ভ্যালু আপডেট করে দেওয়া বাই ইনক্রিমেন্টিং দ্য ভ্যালু অফ এক্স, এই একই কাজ দেখো আমরা বারবার করে করছি। তাহলে আমরা চাইছি যে আমি এক্সপ্লিসিটলি মানে স্পেসিফিক্যালি এরকম প্রিন্ট করা বা এক্সের ভ্যালু বাড়িয়ে দেওয়া, এটা আমি করব না। রাদার আমি ওই প্রিন্ট করা আর এক্সের ভ্যালু বাড়ানো সেটা লিখবো আমার প্রোগ্রামে একবারই। কোনোভাবে আমার কম্পাইলার এই প্রিন্ট করা এবং এক্সের ভ্যালুটাকে 1 বাড়ানো এইটা সামহাও বারবার করে দেবে। আমার অবজেক্টিভটা আবার একবার বলছি, আমার অবজেক্টিভ হচ্ছে এক্সটাকে প্রিন্ট করা আর এক্সের ভ্যালুটাকে বাড়ানো। এটা চেক করে দেখো, আমার অবজেক্টিভ হচ্ছে এক্সটাকে প্রিন্ট করা এবং এক্সের ভ্যালুটাকে বাড়ানো, এটাই বারবার করে করা। কিন্তু সেটার জন্য আমি এরকম এক্সপ্লিসিটলি প্রিন্টএফ বা স্ক্যান এরকম লিখবো না, আমি লিখবো একবারই। সামহাও আমার কম্পাইলার এই দুটো স্টেটমেন্টকে বারবার করে এক্সিকিউট করে দেবে। এবার দেখো বারবার করে যে এক্সিকিউট করবে, ওকে তো তাহলে এক্সিকিউট কখন করবে সেটা বোঝার জন্য নিশ্চয়ই কিছু একটা কন্ডিশান চেক করতে হবে। তো আমাদের এখানে দেখো কন্ডিশানটা আমরা নিজেরাই লিখেছিলাম যে এক্সের ভ্যালু যখন 6 হয়ে যাচ্ছে তখন কিন্তু আমি আর দেখো এক্সকে প্রিন্ট করা বা এক্সের ভ্যালুটাকে 1 ঘর বাড়িয়ে দেওয়া এটা করছি না। তাহলে ঠিক সেই লজিকেই আমরা ভাবতে চাইছি যে আমরা দেখো একটা কন্ডিশন স্পেসিফাই করব। আমরা একটা কন্ডিশন স্পেসিফাই করব যে দ্য ভ্যালু অফ এক্স হ্যাজ টু বি লেস দ্যান 6। ইফ দ্য ভ্যালু অফ এক্স ইজ লেস দ্যান 6, দেন দিস টু স্টেটমেন্টস উইল বি এক্সিকিউটেড রিপিটেডলি। এক্সের ভ্যালু যদি 6-এর থেকে ছোট হয় তাহলে এক্সকে প্রিন্ট করে দেওয়া এবং এক্সের ভ্যালু 1 ঘর বাড়িয়ে দেওয়া, এটাই আমরা বারবার করে করতে থাকবো। মানে অবভিয়াসলি প্রত্যেকবার এই প্রিন্ট করাটা এবং এক্সের ভ্যালু বাড়িয়ে দেওয়াটা করার আগে আমাকে তাহলে এই কন্ডিশানটা ট্রু হচ্ছে না ফলস হচ্ছে দেখতে হবে। আমাকে তাহলে ভাবতে হবে যে এই কন্ডিশানটা যতক্ষণ ধরে ট্রু থাকবে ততক্ষণ এই স্টেটমেন্টগুলোকে আমরা বারবার করে রিপিটেডলি চালাবো, আর যখন এই কন্ডিশানটা ফলস হয়ে যাবে তখন আমরা তাহলে এই প্রিন্ট করা বা এক্সের ভ্যালু বাড়ানো এটা আর করব না। তো দেখো এখানেও লজিকটা একই, যে আমার কাছে একটা কন্ডিশান আছে, সেই কন্ডিশানটা ট্রু হওয়া বা সেই কন্ডিশানটার ফলস হওয়া এর ওপর বেস করেই আমরা ভাবতে চাইছি যে একটা সেট অফ স্টেটমেন্ট রিপিটেডলি এক্সিকিউট করবে। আর যদি কোনো একটা কন্ডিশনের ওপর বেস করে একটা সেট অফ স্টেটমেন্ট রিপিটেডলি এক্সিকিউট করে তাহলে সেটাকে আমরা লুপ বা ইটারেশন বলে রেফার করি। কেমন? এবার প্রশ্ন হচ্ছে যে লুপ বলতে যদি, আবারও বলছি, লুপ বলতে যদি প্রসিডিওর অফ এক্সিকিউটিং one or more number of statements depending on the truthfulness of one or more conditions হয়, তাহলে এটার সঙ্গে ব্রাঞ্চিংয়ের বেসিক ডিফারেন্সটা কোথায়? তো দেখো ব্রাঞ্চিংয়ের সঙ্গে এটার বেসিক ডিফারেন্স হচ্ছে, ব্রাঞ্চিংয়ের বেলাতেও আমরা এটাই করতাম, মানে এই রকম কাজই করতাম, শুধু ডিফারেন্স হচ্ছে যে ব্রাঞ্চিংয়ে আমরা এই যে স্টেটমেন্টগুলো
সেগুলোকে জাস্ট একবার চালাতাম, whereas আমরা লুপিংয়ের ক্ষেত্রে দেখো স্টেটমেন্টগুলোকে রিপিটেডলি এক্সিকিউট করব বলে রেফার করছি, আর সেই জন্যই আমরা এটাকে বলছি লুপ, whereas ওটাকে বলেছিলাম ব্রাঞ্চ। এবার আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমরা কিভাবে লুপ ডেভেলপ করতে পারি। আমাদের জানতে হবে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমরা কীরকমভাবে লুপ ডেভেলপ করতে পারি। বাট তার আগে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে যে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে লুপ ব্যাপারটা কত রকম। যেমন এবার মুশকিল হচ্ছে যে এই যে আমি দেখো লুপের ক্লাসিফিকেশান করব, সেই ক্লাসিফিকেশানের তো তাহলে কোনো একটা বেসিস থাকবে, মানে কোনো না কোনো একটা প্যারামিটার বা একটা ঘটনা, তার ওপর বেস করে তো আমার এই ক্লাসিফিকেশানটা হবে। তো আমরা দেখো এই লুপের ক্লাসিফিকেশান করার সময় অনেকগুলো প্যারামিটারের ওপর বেস করে এই ক্লাসিফিকেশানটা কিন্তু করতে পারি। কীরকম? দেখো সবার প্রথম যেটা ভাববো সেটা হচ্ছে যে এই যে আমরা এক বা একের বেশি কন্ডিশনকে টেস্ট করছি, যে কন্ডিশনটা ট্রু না কন্ডিশনটা ফলস, এই যে আমরা এক বা একের বেশি কন্ডিশনকে টেস্ট করছি, এই কন্ডিশনটাকে আমরা কখন টেস্ট করছি, কন্ডিশনটাকে আমরা কখন টেস্ট করছি এটার ওপর বেস করে লুপ ক্লাসিফাই করা হবে। আবার দেখো আমরা বলছি যে আমরা কিছু স্টেটমেন্টকে রিপিটেডলি এক্সিকিউট করছি, তাহলে সেটার ওপর বেস করেও লুপকে ক্লাসিফাই করা হবে। এখানে আমি ব্যাপারটাকে আর একটু সোজা করে দিই, আননেসেসারিলি এই ক্লাসিফিকেশানটার দরকার নেই। আমরা ভাবছি, ভালো করে দেখবে, আমরা দেখো ভাবছি যে আমরা যে কন্ডিশনটাকে টেস্ট করছি সেই কন্ডিশনটা কখন টেস্ট করা হচ্ছে এর ওপর বেস করে লুপ দুরকম, আর আমরা যে স্টেটমেন্টগুলোকে বারবার করে চালাচ্ছি সেই স্টেটমেন্টগুলো কতবার চলছে এটার ওপর বেস করে লুপ দুরকম। কেমন? তো যদি আমরা কন্ডিশন ভেরিফিকেশান কখন হচ্ছে এটার ওপর বেস করে লুপের ক্লাসিফিকেশানে যাই, তাহলে দেখো আমরা বলবো লুপ দুরকম। একটাকে বলবো এন্ট্রি কন্ট্রোলড লুপ। দেখো নামটা শুনেই বোঝা যাচ্ছে যে দ্য কন্ডিশন ইজ টেস্টেড প্রায়ার টু দ্য এক্সিকিউশন অফ দ্য স্টেটমেন্টস। না, আমরা যে স্টেটমেন্টগুলোকে চালাবো বলছি বারবার করে, সেই স্টেটমেন্টগুলোকে চালাবার আগে যদি কন্ডিশন টেস্ট করা হয় তাহলে সেটাকে আমরা বলবো এন্ট্রি কন্ট্রোলড লুপ। ওই জন্য নামটা এন্ট্রি কন্ট্রোলড, মানে লুপের ভেতরে ঢোকার আগে তুমি লুপটাকে কন্ট্রোল করছো। আর আরেকটাকে দেখো আমরা বলছি এক্সিট কন্ট্রোলড লুপ। এটার মানে স্টেটমেন্ট যেগুলো আমি রিপিটেডলি চালাবো বলে ভাবছিলাম সেইগুলোর এক্সিকিউশন হয়ে যাওয়ার পর আমরা এই কন্ডিশনটাকে ভেরিফাই করছি। আবার বলছি যে আমরা যে কন্ডিশনটাকে কাজে লাগিয়ে লুপ তৈরি করব সেই কন্ডিশনটা যদি আগে চেক করা হয়, তারপর কন্ডিশন ট্রু হলে যদি আমি লুপের ভেতরে থাকা স্টেটমেন্টগুলোর এক্সিকিউশন করি তাহলে সেটাকে বলবো এন্ট্রি কন্ট্রোল লুপ। whereas আমরা যদি লুপের ভেতরে থাকা স্টেটমেন্টগুলোর এক্সিকিউশন অ্যাটলিস্ট একবার হয়ে যাওয়ার পর আবার আমি লুপের ভেতরে ঢুকতে পারবো কি না এটা বোঝার জন্য পরে কন্ডিশন টেস্ট করি, তাহলে বলবো এক্সিট কন্ট্রোল লুপ। কেমন? একই রকমভাবে দেখো আমরা কি বলেছিলাম, আমরা বলেছিলাম লুপের কাজ হচ্ছে কিছু স্টেটমেন্টকে বারবার করে এক্সিকিউট করিয়ে দেওয়া। তাহলে লুপের কাজ যদি কিছু স্টেটমেন্টকে বারবার করে এক্সিকিউট করিয়ে দেওয়া হয়, নিশ্চয়ই সেটা কতবার এক্সিকিউট করছে এটাও তাহলে ভেবে দেখা। আমরা বলছি যে এই নাম্বার অফ টাইমস দ্য স্টেটমেন্টস ইনসাইড সাম লুপ আর গেটিং এক্সিকিউটেড, এটাকে যদি একটা প্যারামিটার বলে মনে করা হয় তাহলে এটার ওপর বেস করে লুপ আবার দুরকম। একটাকে আমরা বলবো ফাইনাইট লুপ আর একটাকে আমরা বলবো ইনফাইনাইট লুপ। এবার এটা একটু মনে রাখো যে প্র্যাকটিক্যালি আমরা ইনফাইনাইট বলতে যা বুঝি, মানে ম্যাথামেটিক্যালি আমরা অ্যাটলিস্ট ইনফাইনাইট বলতে যা বুঝি, আর এখানে আমরা ইনফাইনাইট বলতে যে নোশনটা কাজে লাগাবো দুটো কিন্তু সেম নয়। কেমন? মানে এটা নিশ্চয়ই তোমরা জানো
যে মেমোরি অফ এ কম্পিউটার ইজ অলওয়েজ ফাইনাইট। কম্পিউটারের যে মেমোরি সেটা তো ফাইনাইট, ইনফাইনাইট মেমোরির কম্পিউটার তো আর আমাদের কাছে নেই। তো ন্যাচারালি কম্পিউটারের মেমোরিটা যদি ফাইনাইট হয় তাহলে ভেবে দেখো এমন কোনো লুপ আমার পক্ষে লেখা সম্ভবও নয় যে লুপটা ইনফাইনাইট নাম্বার অফ টাইমস চলবে। তার মানে আমি যদি আমার মেশিনটাকে ইনডেফিনিট পিরিয়ড অফ টাইমের জন্য সেট চালিয়ে রাখি, মানে অনন্তকাল ধরে আমার মেশিন চলছে, আমার লুপটাও অনন্তকাল ধরে চলছে, এরকম কিন্তু নয়। এখানে ফাইনাইট আর ইনফাইনাইট কথাটার মানে হচ্ছে যে আমি এই যে স্টেটমেন্টগুলোকে বারবার করে চালাবো বলে ভাবছি, সেটা যদি প্রোগ্রাম লেখার সময়ই আমি বলতে পারি যে কতবার লুপটা চলবে, তাহলে হবে সেটা ফাইনাইট। whereas at the time of writing the program, if I cannot say how many times the loop is going to iterate, তাহলে সেটা ইনফাইনাইট। প্রোগ্রাম লেখার আগে বা প্রোগ্রাম লেখার সময় তুমি যদি বলতে পারো যে হ্যাঁ আমার এই লুপটা এতবার চলবে, এবং সেটা যদি একটা ফাইনাইট কোয়ান্টিটি হয়, তাহলে সেটাকে বলবো ফাইনাইট লুপ। whereas প্রোগ্রাম লেখার সময় বা কম্পাইলেশনের সময় আমি যদি এটা বলতে না পারি যে এক্স্যাক্টলি আমার প্রোগ্রামে এই লুপটা কতবার চলবে, তাহলে সেটা হচ্ছে ইনফাইনাইট লুপ। কিন্তু এটা মনে রাখতে হবে যে এই ইনফাইনাইট লুপ এটাও কোনো একদিন টার্মিনেট করবে। সেটা কখন করবে? যখন আমার মেমোরিটা ফুল হয়ে যাবে, তখন এই ইনফাইনাইট লুপটাও কিন্তু টার্মিনেট করে যাবে। এবার মেমোরি অফ আ কম্পিউটার যদি ফাইনাইট হয়, তাহলে একটা রিজনেবল অ্যামাউন্ট অফ টাইমের পরেই তোমার কম্পিউটারের মেমোরিটা ডিউরিং দ্য এক্সিকিউশন অফ দ্য প্রোগ্রাম মেবি ফুল হয়ে যাবে। যদি যায় তাহলে তখন তোমার ওই লুপ স্ট্রাকচারটাও বন্ধ হয়ে যাবে। এবার আমাদের দেখো কিছু কনস্ট্রাক্ট শিখতে হবে, যেরকম আমরা ইফেলসের কনস্ট্রাক্ট শিখলাম, ইফেলস শিখলাম, সুইচ কেস শিখলাম, যেগুলো দিয়ে আমরা ব্রাঞ্চিং ইমপ্লিমেন্ট করছিলাম, সেরকমই আমাদের এখানেও কিছু কনস্ট্রাক্ট শিখতে হবে। সেগুলো কীরকম? তো আমরা দেখো বলছি যে আমরা এন্ট্রি কন্ট্রোলড লুপের জন্য, আমরা এন্ট্রি কন্ট্রোলড লুপ এই জিনিসটা তৈরি করার জন্য দুরকম কনস্ট্রাক্ট সি ল্যাঙ্গুয়েজে ব্যবহার করব, যার একটাকে আমরা বলবো ওয়াইল লুপ আর আরেকটাকে বলবো ফর লুপ। দুটোই কিন্তু মূলত এন্ট্রি কন্ট্রোলড লুপ তৈরি করতে সাহায্য করবে। দুটোরই কিন্তু কাজ হবে এন্ট্রি কন্ট্রোলড লুপ তৈরি করে দেওয়া। আর আরেকটাকে আমরা দেখো বলবো ডু ওয়াইল লুপ, সেটা এক্সিট কন্ট্রোলড লুপ তৈরি করতে সাহায্য করবে। এবার আমরা যেটা দেখো ইনফাইনাইট লুপ বা ফাইনাইট লুপ বলছিলাম, সেটা তো কতবার স্টেটমেন্টের এক্সিকিউশন হচ্ছে তার ওপর ভিত্তি করে তৈরি হচ্ছে। সেজন্য নিশ্চয়ই আমি ওয়াইল লুপ বা ফর লুপ বা ইভেন ডু ওয়াইল লুপ, এই সবকটা লুপ স্ট্রাকচার দিয়েই এন্ট্রি কন্ট্রোল, এই সবকটা লুপ স্ট্রাকচার দিয়েই আমরা ফাইনাইট অ্যাজ ওয়েল অ্যাজ ইনফাইনাইট দুরকম লুপই বানাতে পারি। কেমন? এবার আমাদের তাহলে কী কী জানতে হবে? আমাদের দেখো সবার প্রথম জানতে হবে যে আমরা কি করে ওয়াইল লুপ ডিজাইন করব। সেই কনটেক্সটেই আমাদের তাহলে জানতে হবে যে কি করে আমরা ফর লুপ ডিজাইন করব, এবং আমাদের জানতে হবে যে কি করে আমরা ডু ওয়াইল লুপ ডিজাইন করব। এবং সেটা জানা হয়ে গেলে আমাদের পয়েন্ট আউট করতে হবে যে এই যে আমরা এন্ট্রি কন্ট্রোল লুপ বলছি বা এই যে আমরা এক্সিট কন্ট্রোলড লুপ বলছি, এদের মধ্যে এলিমেন্টারি ডিফারেন্সেসগুলো কীরকম। তো সেটা আমরা সিনট্যাক্স লেভেলেই আলোচনা করব, এবং সিনট্যাক্স লেভেলে আলোচনাটা করার সময় দেখো আমরা এরমভাবে ভাববো যে আমি যদি এন্ট্রি কন্ট্রোলড লুপের কথা ভাবি, তাহলে আমরা অলরেডি বললাম যে এন্ট্রি কন্ট্রোল লুপের ক্ষেত্রে প্রথমে কন্ডিশানগুলোকে চেক করা হবে, তারপর যদি কন্ডিশান ট্রু হয় আমরা লুপের বডিতে যে সমস্ত স্টেটমেন্টগুলো লিখছি সেগুলোর এক্সিকিউশনের প্রসঙ্গ উঠবে। এবার এটাকেই দেখো আমরা যদি একটা ফ্লো ডায়াগ্রাম দিয়ে এক্সপ্লেন করতে চাই যে কী ব্যাপারটা, এটাকেই যদি আমরা একটা ফ্লো ডায়াগ্রাম দিয়ে এক্সপ্লেন করতে চাই, তাহলে মোটামুটি এরকম একটা জিনিস তৈরি হবে। ধরা যাক কোনো একটা সার্টেন ব্লক থেকে, ধরা যাক কোনো একটা সার্টেন ব্লক অফ কোড থেকে তুমি কন্ডিশনটার কাছে এলে,
কন্ডিশনটার কাছে এলে, যেহেতু আমরা বলছি যে আমরা আগেই কন্ডিশন চেক করে ফেলবো, সেজন্য নিশ্চয়ই কন্ডিশনটার কাছেই তুমি সবার প্রথম যাবে, সেভাবেই এই লুপ স্ট্রাকচারগুলো তৈরি হবে। কেমন? এবার এই কন্ডিশনটা যদি তুমি টেস্ট করো, এবার দেখো এই কন্ডিশনটা যদি তুমি সামহাউ টেস্ট করো, তাহলে নিশ্চয়ই সেটা আইদার ট্রু বা ফলস কিছু একটা রেজাল্ট দেবে। এবার আমরা ভাবছি যে যদি এই কন্ডিশনটা ট্রু হয়, ভালো করে শুনবে, যদি এই কন্ডিশনটা ট্রু হয় তাহলে লুপের বডিতে বা লুপের ভেতরে আমরা যে সমস্ত স্টেটমেন্টগুলোকে বারবার করে চালাবো বলে ভাবছি, সেই স্টেটমেন্টগুলোর এক্সিকিউশন হবে। এবং শুধু তাই নয়, স্টেটমেন্টগুলোর এক্সিকিউশন হয়ে যাওয়ার পরে কন্ট্রোল অফ এক্সিকিউশন, স্টেটমেন্টগুলোর এক্সিকিউশন হয়ে যাওয়ার পরে কন্ট্রোল অফ এক্সিকিউশন আবার ওই কন্ডিশনটার কাছেই ফিরে যাবে, এটা দেখার জন্য যে কন্ডিশনটা কি ট্রু নাকি কন্ডিশনটা ফলস। এবার যদি কন্ডিশনটা দেখো ট্রু হয় তাহলে আবার ওই স্টেটমেন্টকে চালাবো, whereas যদি ওই কন্ডিশনটা ফলস হয় তাহলে, যদি ওই কন্ডিশনটা দেখো ফলস হয় তাহলে আমরা বডি অফ দ্য লুপকে বাইপাস করব। আমরা যদি দেখি যে না কন্ডিশনটা ফলস, তাহলে আমরা বডি অফ দ্য লুপকে বাইপাস করব, করে এই লুপ স্ট্রাকচারের পরে এবার তোমার প্রোগ্রামে যা যা লেখা আছে সেইগুলোকে চালাবার কথা ভাববো। এবার এখানে কেন এটাকে লুপ বলা হচ্ছে, দেখো ছবিটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে যখন কন্ডিশনটা ট্রু, তখন এই যে আমরা স্টেটমেন্টগুলোকে রিপিটেডলি চালাচ্ছি, তার ফলে অ্যাজ ইফ একটা সার্কুলার পাথ তৈরি হয়েছে, আর সেটার জন্যই ওটাকে একটা ক্লোজড সার্কিট বা একটা ক্লোজড পাথ বা একটা লুপ বলে ভাবা হয়েছে। কেমন? তাহলে এই যে ফ্লো ডায়াগ্রামটা দেখো আমরা ভাবলাম, এটাকেই আমরা তাহলে এন্ট্রি কন্ট্রোলড লুপ এর বেসিক আইডিয়া বলে মনে রাখতে চাইলাম। মানে আমাকে যদি এন্ট্রি কন্ট্রোল লুপ সম্পর্কে বলতে বলে, আমাকে তাহলে এই ফ্লো ডায়াগ্রামটার রেসপেক্টে এন্ট্রি কন্ট্রোল লুপ বলতে আমরা ঠিক কী বুঝলাম সেটা এক্সপ্লেন করতে হবে। কেমন? এবার আমি দেখো অলরেডি বলেছিলাম যে এন্ট্রি কন্ট্রোল লুপ এটা আমরা ওয়াইল দিয়ে বানাতে পারি অ্যাজ ওয়েল অ্যাজ আমরা ফর দিয়ে বানাতে পারি। তো আমরা প্রথমে ওয়াইল দিয়ে কীরকমভাবে বানাতে পারি, সেই সিনট্যাক্স কী, সেটা কীরকম, সেটা একটু এক্সাম্পল দিয়ে বা সিনট্যাক্স আলোচনা করে করে দেখি। তারপরে আমরা ব্যাপারটাকে নয় ফর দিয়ে ইমপ্লিমেন্ট করলে কি সুবিধে পাওয়া যায় সেটা ভাবার চেষ্টা করব। তো দেখো ওয়াইল লুপের ক্ষেত্রে আমরা বলছি যে যখনই আমি একটা লুপ ডিজাইন করব, আমাকে কোনো একটা ভেরিয়েবলকে লুপ ভেরিয়েবল বলে মনে করতে হবে। মানে যে ভেরিয়েবলের সাপেক্ষে তুমি লুপটা চালাবে। দেখো আমি একটু আগে যে প্রোগ্রামটা তোমাদের দেখাচ্ছিলাম, তাতে আমরা বলছিলাম যে দেয়ার উইল বি আ ভেরিয়েবল সে এক্স, and this variable will take the responsibility of displaying first 5 natural numbers. আমরা x বলে এই যে ভেরিয়েবলটাকে কাজে লাগিয়ে বা এই যে ভেরিয়েবলের ভ্যালুটাকে কাজে লাগিয়ে আমরা প্রথম 5টা ন্যাচারাল নাম্বারকে প্রিন্ট করলাম বা করব বলে ভাবলাম, আমরা অ্যাজ ইফ এই ভেরিয়েবলটাকেই ভাবছি লুপ ভেরিয়েবল। কেমন? এবার সেক্ষেত্রে তাহলে কি করতে হবে? নিশ্চয়ই দেখো ওই লুপ ভেরিয়েবলটাকে কোনো একটা ইনিশিয়াল ভ্যালু দিয়ে আমাকে ইনিশিয়ালাইজ করতে হবে, নইলে ভেরিয়েবলটা কোথা থেকে কোথা থেকে শুরু হবে সেটা আমি বুঝবো কী করে। কেমন? এরপরে আমাকে তাহলে ওয়াইল বলে একটা কিওয়ার্ড ইউজ করতে হবে। ওয়াইল কিওয়ার্ডের পরে উইদিন আ পেয়ার অফ প্যারেন্থেসিস আমাকে তাহলে কন্ডিশনটা বলে দিতে হবে। যে কন্ডিশনটা ট্রু হলে তবে আমরা এই ওয়াইলের যে সেকেন্ড ব্র্যাকেট পেয়ার তার ভেতরে যা যা লেখা রয়েছে সেগুলোকে চালাবার চেষ্টা করব। কেমন? এবার সেই স্টেটমেন্টগুলোর এক্সিকিউশন হয়ে যাওয়ার পর আমরা লুপ ভেরিয়েবলটাকে তাহলে ইনক্রিমেন্ট করে দেবো বা ডিক্রিমেন্ট করে দেবো অ্যাজ পার মাই রিকোয়ারমেন্ট। এবং দেখো ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট হয়ে যাওয়ার পর আবার যখন
ওয়াইলের ক্লোজিং ব্রেসটা আমরা পাবো, কন্ট্রোলটা এই কন্ডিশনটার কাছেই ফিরে যাবে। তাহলে দেখো আমরা যদি এখানে কোন কাজটা আগে হচ্ছে আর কোন কাজটা পরে হচ্ছে এটা বোঝার কথা ভাবি, তাহলে আমরা বলতে পারি যে আমার প্রথম কাজ হচ্ছে লুপ ভেরিয়েবলটার ইনিশিয়ালাইজেশন, আমার প্রথম কাজ হচ্ছে লুপ ভেরিয়েবলটার ইনিশিয়ালাইজেশন, আমার 2 নম্বর কাজ হচ্ছে চেক করে দেখো কন্ডিশন ভেরিফিকেশান, কন্ডিশনটা ট্রু না ফলস এটা চেক করে দেখা। যদি কন্ডিশনটা ট্রু হয়, ইফ দ্য কন্ডিশন ইজ ট্রু, দেন মাই নেক্সট টাস্ক ইজ টু এক্সিকিউট দ্য বডি অফ দ্য লুপ। আমরা এইটাকে বলছি বডি অফ দ্য লুপ। তাহলে আমরা ধরে নিচ্ছি যে কন্ডিশনটা ট্রু। যদি কন্ডিশনটা ট্রু হয় তাহলে এই বডিটার এক্সিকিউশনকে, দেখো বডির এক্সিকিউশনকে প্র্যাকটিক্যালি আমরা বলছি 3 নম্বর কাজ। যদি ওই কন্ডিশনটা ট্রু হয় তাহলে দেখো বডির এক্সিকিউশনটাকে আমরা বলছি আমাদের 3 নম্বর কাজ। আর তারপরে এই ব্রেস পেয়ারটা পেলে আবার এই কন্ডিশনে ফিরে যাওয়াটা হচ্ছে নেক্সট কাজ। তাহলে তুমি যদি চেক করে দেখো একটা পাথ সিকোয়েন্স তৈরি করো এই নাম্বারগুলো দিয়ে, কিরম দাঁড়াবে? তোমার প্রথম কাজ হচ্ছে ইনিশিয়ালাইজেশন, তারপরে তোমার কাজ হচ্ছে কন্ডিশন ভেরিফিকেশান। যদি কন্ডিশন ট্রু হয় তাহলে 3 নম্বরে এই যে বডিটা লেখা আছে সেটাকে চালানো, সেটা হয়ে যাওয়ার পরে আবার তোমার কাজ হচ্ছে কন্ডিশন ভেরিফিকেশান, আবার বডিকে চালানো। এরমভাবে চলবে কতক্ষণ? যতক্ষণ না পর্যন্ত আমার ওই কন্ডিশনটা ফলস হয়ে যাচ্ছে। যদি আমার কন্ডিশনটা ফলস হয়ে যায়, যদি ওই কন্ডিশনটা ফলস হয়ে যায় তাহলে আমার এই কাজটা বন্ধ হয়ে যাচ্ছে। এবার দেখো আমি যেটা সিনট্যাকটিক্যালি বললাম সেটাই যদি আমরা ওইখানে কাজে লাগাই, মানে আমরা যে এক্সাম্পলটার কথা ভাবছিলাম সেখানে যদি আমরা কাজে লাগাই তাহলে কিরম ভাববো? দেখো আমরা বলছিলাম এক্স বলে একটা ভেরিয়েবল, এটাকে আমরা 1 দিয়ে ইনিশিয়ালাইজ করব। তাহলে টেকনিক্যালি এটাকেই আমরা লুপ ভেরিয়েবলের ইনিশিয়ালাইজেশন বলে ভাববো। এরপরে আমরা অবশ্যই 1 থেকে 5 পর্যন্ত ন্যাচারাল নাম্বারস যদি প্রিন্ট করতে হয় তাহলে একটা কন্ডিশন ভেরিফাই করব যে এক্সের ভ্যালুটা 6 থেকে ছোট কিনা, অথবা লিখতে পারি এক্সের ভ্যালুটা 5 এর থেকে ছোট বা সমান কিনা। যদি এটা ট্রু হয় তাহলে এই যে দুটো স্টেটমেন্টকে আমি বারবার করে চালাবো বলছি সেটাই তাহলে আমার রিপিটেড এক্সিকিউশন অফ দ্য পেয়ার অফ স্টেটমেন্টস। তাহলে তার জন্য দেখো এটাকে আমরা একটা বডি বলে মনে করছি আর এটাকে আমরা তাহলে ওয়াইল লুপ দিয়ে সিমুলেট করছি। তাহলে লজিকটা কীরকম? while this condition is true, the body of the loop will be executed until the condition is becoming false. তাহলে এই স্ট্রাকচারাল লেআউটটা যদি ফলো করা হয় তাহলে যা পাওয়া যাবে সেটাকেই আমরা তাহলে while loop বলে মনে করব। বোঝাতে পারলাম? এবার এখানে দেখো কিছু বেসিক জিনিস একটু মনে রাখা দরকার। সেটা হচ্ছে যে এই যে আমরা বলছি যে লুপের ক্ষেত্রে একটা ইনিশিয়ালাইজেশন অফ লুপ ভেরিয়েবল হবে, একটা বডি অফ লুপ থাকবে, কন্ডিশন ভেরিফিকেশান হবে। এখানে কিছু কিছু জিনিস অপশনাল। মানে কি? এই যে আমরা ইনিশিয়ালাইজেশন করলাম এটা অপশনাল, সব ক্ষেত্রে করতে হবেই এরকমটা নয়। এই যে আমরা দেখো লুপ ভেরিয়েবলের ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট করলাম এটাও অপশনাল, এটাও করতে হবেই এরকম কোথাও লেখা নেই। শুধু ওয়াইল এবং তার পরে এই যে কন্ডিশন চেক করা এবং স্টেটমেন্টের এক্সিকিউশন করা এইটাই হচ্ছে ম্যান্ডেটারি পার্ট অফ ওয়াইল লুপ, যেটা আমাকে করতেই হবে। কেমন? সেক্ষেত্রে দেখো আমরা একটু মনে রাখতে চাইছি যে আমরা সব ক্ষেত্রে যে এরকম লুপ লিখব যেখানে ইনিশিয়ালাইজেশন অফ লুপ ভেরিয়েবল হচ্ছে বা ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট অফ লুপ ভেরিয়েবল হচ্ছে সেটা নাও হতে পারে। আমরা চাইলে বা প্রয়োজন পড়লে এদের দুজনকে অমিটও করে দেবো। এবার অমিট কখন করব বা কোন কোন সিচুয়েশনেই বা এরকম আমার প্রয়োজন পড়তে পারে সেটা নিয়ে কমেন্ট করার জায়গায় আমরা নেই। ইট ইজ টু আর্লি টু কমেন্ট অন দ্যাট। তো সেজন্য আমরা আগে আপাতত
সিনট্যাক্সগুলো একটু দেখি, কিভাবে ব্যাপারটা কাজ করে একটু বুঝি, বাই ইউজিং স্মল স্মল এক্সাম্পলস। তারপরে আমরা ডেলিকেট ডিসকাশনের দিকে পরে ভাববো খুব। এবার এখানে একটা ব্যাপার আছে, দেখো তোমায় যদি ওয়াইল লুপ লিখতে হয়, তোমাকে তাহলে দেখো একটা মাল্টি লাইন ব্লক লিখতে হবে, মানে একটা লাইনে ইনিশিয়ালাইজেশন, তারপরে কন্ডিশন চেকিং, তারপরে বডি, তারপরে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট, এরকম অনেক কিছু তোমায় লিখতে হবে। এবার আমরা চাইছি যে না, এত খাটা যাবে না, মানে এতখানি লেখা যাবে না। তো সামহাও যদি তুমি তোমার এই মানে টাইপ করার যে ব্যাপার বা টাইপিং কমপ্লেক্সিটি যেটা, সেটাকে তুমি যদি মিনিমাইজ করতে চাও, সেটাকে তুমি যদি একটু কমাতে চাও, তাহলে ইনস্টেড অফ ইউজিং ওয়াইল লুপ তুমি ফর লুপ ব্যবহার করতে পারো। এবার ফরের সিনট্যাক্সটা কীরকম আমি একটু বলি, তাহলেই দেখো তোমরা ব্যাপারটা বুঝতে পারবে। আমরা ওয়াইলের সাথে কম্পেয়ার করে করে যদি ভাবি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। কেমন, কীরকম সেটা দেখো। যদি আমাকে ফর লুপ ডেভেলপ করতে হয়, তাহলে সিমিলার টু ওয়াইল আমাকে নিশ্চয়ই ফর বলে একটা কিওয়ার্ড কাজে লাগাতে হবে। এবার আমরা ফর লুপের ক্ষেত্রে দেখো উইদিন আ পেয়ার অফ প্যারেন্থেসিস তিনটে জিনিস একসাথে স্পেসিফাই করে দেব। কেমন, কি কি? প্রথমটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন অফ দ্য লুপ ভেরিয়েবল। প্রথমটা হচ্ছে দেখো ইনিশিয়ালাইজেশন অফ দ্য লুপ ভেরিয়েবল, এবং এরপরে অবশ্যই আমি সেমিকোলনটা দেবো। কেমন? 2 নম্বর হচ্ছে আমি যে কন্ডিশনটার উপর বেস করে কাজ করতে চাইছিলাম, সেই কন্ডিশনটা, মানে সেমিকোলনের পরে কন্ডিশনটা, আবার সেমিকোলন দেবো, দিয়ে আমি যে লুপ ভেরিয়েবলটা নিয়ে কাজ করছি সেটাকে যে আমরা বাড়িয়ে দিচ্ছি বা কমিয়ে দিচ্ছি, সেই ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট অফ লুপ ভেরিয়েবল। তাহলে ফরের ক্ষেত্রে দেখো, ফরের যে হেডারটা মানে ফার্স্ট লাইনটা বা ওই প্যারেন্থেসিস পেয়ারটা, ওর মধ্যে তিনটে জিনিস আলাদা আলাদা করে অ্যাকচুয়ালি লেখা থাকবে। একটাকে বলা হবে ইনিশিয়ালাইজেশন, একটাকে বলা হবে কন্ডিশন চেকিং, আর আরেকটাকে বলা হবে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট অফ লুপ ভেরিয়েবল। এবার এখানেও কাজটা হবে কীরমভাবে, দেখো লুপ ভেরিয়েবলটা কোনো একটা ইনিশিয়াল ভ্যালু নিয়েই কাজ শুরু করবে। ওই ইনিশিয়াল ভ্যালুটার সাপেক্ষে আমরা তাহলে বা রেসপেক্টে আমরা তাহলে নিশ্চয়ই কন্ডিশনটাকে টেস্ট করব। এই কন্ডিশনটা ট্রু না কন্ডিশনটা ফলস, এটা টেস্ট করব। যদি কন্ডিশনটা ট্রু হয় তাহলে আমরা ফরের বডিতে চলে যাব। এখানেও তাহলে ওই ব্রেস পেয়ারের মধ্যে যা যা লেখা রয়েছে বলে তোমরা দেখতে পাচ্ছ, সেটাকেই টিপিক্যালি আমরা বডি বলে রেফার করব। কেমন, এবার ফরের বডিতে নিশ্চয়ই এমন কিছু স্টেটমেন্টস লেখা থাকবে যেগুলোকে আমি বারবার করে চালাতে চাই। কীরমভাবে কাজটা হবে তাহলে দেখো, এখানেও অর্ডার অফ এক্সিকিউশন একই। লুপ ভেরিয়েবলের ইনিশিয়ালাইজেশন, এটা হবে আমার প্রথম কাজ। নেক্সট কন্ডিশন ভেরিফিকেশান, এটা হবে আমার 2 নম্বর কাজ। যদি কন্ডিশনটা ট্রু হয় তাহলে স্টেটমেন্টের এক্সিকিউশন, এটা হবে আমার 3 নম্বর কাজ। এবার স্টেটমেন্টগুলো এক্সিকিউট হয়ে যাওয়ার পর যখন ফরের ক্লোজিং বা ফরের ওই প্যারেন্থেসিস ক্লোজিংয়ে আমরা যাব, তখন লুপ ভেরিয়েবলটাকে ইনক্রিমেন্ট করা বা লুপ ভেরিয়েবলটাকে ডিক্রিমেন্ট করা, এটা হবে আমার 4 নম্বর কাজ। কেমন, সেক্ষেত্রে দেখো একটা সুবিধে হচ্ছে যে আমরা ওয়াইলে যে কাজটা মাল্টিলাইন প্রোগ্রাম ব্লক টাইপ করে করছিলাম, সেটাই যদি আমরা ফর দিয়ে করে ফেলতে পারি, তাহলে নাম্বার অফ লাইনস অফ কোড ওয়াইলের ক্ষেত্রে যা হচ্ছিল তার থেকে একটু হলেও কম হয়। এবার সেটা আমরা জাস্টিফাই করব কি করে, দেখো আগের প্রোগ্রামটাতেই গেলাম। আমি যদি 1 থেকে 5 পর্যন্ত ন্যাচারাল নাম্বারস প্রিন্ট করতে পারি, তাহলে এক্সপেক্টেড যে আমি 5 থেকে 1 পর্যন্ত ন্যাচারাল নাম্বারকেও প্রিন্ট করতে পারবো, অবভিয়াসলি ইন রিভার্স অর্ডার। তো আমরা এবার সেইটা চাইছি। এবার অবজেক্টিভটার ওপর বেস করে দেখো কাজটা আমরা ফর লুপ দিয়ে করব বলে ভাবছি।
সেক্ষেত্রে আমাদের অবজেক্টিভ কি 5 4 3 2 1 এরকম কিছু একটা প্রিন্ট করা। তাহলে এটা করার জন্য যদি আমি একটা লুপ লিখি, সেই লুপটাকে যদি কোনো একটা ভেরিয়েবল দিয়ে ব্যবহার করি, তাহলে তো আমাকে নিশ্চয়ই সেই ভেরিয়েবলটার ভ্যালু কোথা থেকে শুরু হবে, কোথায় গিয়ে থামবে, সেই ভেরিয়েবলটার ভ্যালু কীরমভাবে চেঞ্জ হবে, কখন হবে, এই সবটা জানতে হবে। তো সেই কনটেক্সটে আমরা ধরে নিচ্ছি যে আই হচ্ছে এরকম কোনো একটা ভেরিয়েবল, যে ভেরিয়েবলটার ওপর বেস করে আমরা এই ফর লুপটা ডিজাইন করব। এবার দেখো কেউ যদি প্রশ্ন করে যে হোয়াট ইজ দ্য ইনিশিয়াল ভ্যালু অফ আই, অবভিয়াসলি উত্তর হচ্ছে 5 ইন দিস কেস। কেউ যদি তোমার প্রশ্ন করে হোয়াট ইজ দ্য টার্মিনাল ভ্যালু অফ আই, অবভিয়াসলি 1 ইন দিস কেস। কেউ যদি তোমায় প্রশ্ন করে হোয়াট ইজ দ্য ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট ফ্যাক্টর অফ দিস আই, তার উত্তর হচ্ছে ডেফিনেটলি 1, ডিক্রিমেন্ট ফ্যাক্টর 1, মানে এক্স এর ভ্যালুটা তাহলে -1 করে চেঞ্জ হতে থাকবে, বা আই এর ভ্যালুটা প্র্যাকটিক্যালি -1 করে চেঞ্জ হতে থাকবে। এবার এইটার ওপর বেস করে যদি আমি ফর লুপটা লিখি, কিরম দেখতে হবে, আমরা লিখব ফর, এবার ইনিশিয়ালাইজেশন অফ লুপ ভেরিয়েবল নিশ্চয়ই হবে, দেখো i = 5, আমি 5 থেকে শুরু করতে চাই। এবার লজিক হচ্ছে i এর ভ্যালুটা যদি 1 এর থেকে বড় হয়ে যায়, তাহলে তো আর আমি নিশ্চয়ই প্রিন্ট করব না। তাহলে সেই যুক্তিতে বলছি যে i এর ভ্যালুটা যদি দেখো 1 বা 1 এর থেকে বড় হয়, তাহলে লুপের ভেতরে ঢোকো, আদারওয়াইজ লুপের ভেতরে ঢুকো না। তাহলে এখানে আমার কন্ডিশনটা হলো যে i হ্যাজ টু বি গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 1। এবার মজার বিষয় হচ্ছে এখানে দেখো প্রথমে i এর ভ্যালু ছিল 5, তারপরে i এর ভ্যালু হলো 4, তারপরে হলো 3, এরমভাবে আপ টু 1। তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পারছি যে প্রত্যেকবার কোনো একটা অপারেশন পারফর্ম করার পর আমরা যখন i এর কাছে যাচ্ছি, ওর ভ্যালুটা ডিটোরিয়েট বা ডিক্রিমেন্ট করে যাচ্ছে। তো সেই কনটেক্সটে আমরা এবার বললাম যে দ্য ডিক্রিমেন্ট ফ্যাক্টর অফ i ইজ i = i - 1। এটা করলেই দেখো একই লাইনে ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন, ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট সব বলা হয়ে যাবে। এরপরে তুমি তাহলে নিশ্চয়ই সেই স্টেটমেন্টটা খালি লিখবে যেটাকে তুমি বারবার চালাতে চাও। কেমন? তো আমরা এখানে কি চাই, আমরা ধরো এখানে চাইছি যে একটা ডেসিমাল ইন্টিজার প্রিন্ট করব, এবং সেই ডেসিমাল ইন্টিজারটা ডেফিনেটলি i এর ভ্যালুটা হবে। কেমন? অবভিয়াসলি এই লেখাগুলো থাকবে না, আমরা আগেরটার সঙ্গে আর এটার সঙ্গে কোনো ডিফারেন্সিয়েশন করতেও পারবো না। তো তার জন্য আমি দেখো এখানে একটা প্রিন্টএফ করে লিখলাম, ডিসপ্লেইং ফার্স্ট 5 ন্যাচারাল নাম্বারস ইন রিভার্স অর্ডার, উল্টো দিকে ডিসপ্লে করছি। কেমন? আর আগেরটাতে দেখো আমরা লিখলাম ডিসপ্লেইং ফার্স্ট 5 ন্যাচারাল নাম্বারস ইন ফরওয়ার্ড অর্ডার। এবং তাহলে আমরা একই ধরনের কাজ while এবং for দিয়ে ইমপ্লিমেন্ট করে ফেলতে পারছি। এবার দেখো এটাকে যদি আমরা রান করাই, প্রথমটা তো অলরেডি আমরা দেখেছি কি আউটপুট দেবে, আমরা এটাকে যদি রান করাই তাহলে কিরকম হবে, দেখো এখানে সবার প্রথম ও আমাকে i এর জন্য একটা এরার দেবে, কারণ আইটা দেখো ডিক্লেয়ার করা নেই। তাহলে এই এরারটাকে রিজলভ করার জন্য আমরা আমাদের ডিক্লারেশন সেকশানে মেবি আইকে একটা ভেরিয়েবল হিসেবে ডিক্লেয়ার করে দেবো। এরপরে তাহলে নিশ্চয়ই আমরা প্রোগ্রামটাকে কম্পাইল করব এবং তারপরে প্রোগ্রামটাকে আমরা রান করব। তো আমি আলাদা আলাদা করে করতেই পারি, সেটা না করে দেখো আমি একসাথেই কম্পাইল অ্যান্ড রান করলাম। ও প্রথমবার দেখালো ডিসপ্লেইং ফার্স্ট 5 ন্যাচারাল নাম্বারস ইন ফরওয়ার্ড অর্ডার ইজ 1 2 3 4 5। আবার দেখালো ডিসপ্লেইং ফার্স্ট 5 ন্যাচারাল নাম্বারস ইন রিভার্স অর্ডার ইজ বলে ওই 5 to 1 অ্যাকচুয়ালি। কেমন? এবং এটার দ্বারাই প্রমাণ করা গেল যে কাজটা আমি এতক্ষণ while দিয়ে করছিলাম, চাইলে সেই কাজটাই বা সেই কাজটাও আমরা অন্যভাবেও করতে পারি। কেমন? তাহলে দেখো এটা হলো এন্ট্রি কন্ট্রোল লুপ বাই ইউজিং while অ্যান্ড বাই ইউজিং ফর লুপ।
এর বেসিক কিছু এরিয়া অফ আমরা এর পরে যেটায় যাব সেটা হবে ডু ওয়াইল লুপ। এবার দেখো আমরা এক্সিট কন্ট্রোলড লুপ যেভাবে লিখব, যে কনস্ট্রাক্ট দিয়ে লিখব সেইটা একটু আলোচনা করি। তো আমরা এক্সিট কন্ট্রোল লুপ এটাতে দেখো বলছি যে লুপের যে বডিটা সেটা একবার অন্তত এক্সিকিউট হবেই। কেমন? কারণ আমি প্রথমে কন্ডিশন চেক করছি না, আমি প্রথমেই বলছি লুপের বডিতে চলে যাও, সেই বডিটাকে চালাও, চালানো হয়ে যাওয়ার পর আবার তুমি বডিটা চালাতে পারবে কি না এটা বোঝার জন্য কন্ডিশনটা ভেরিফাই করো। তাহলে আমরা এটার ওপর বেস করে যদি একটা ফ্লো ডায়াগ্রাম তৈরি করার চেষ্টা করি তাহলে দেখো কিছু বেসিক ডিফারেন্স তৈরি হবে। কীরকম? আমরা এখানে বলছি প্রথমেই কোনো রকম কন্ডিশন চেক না করে আমরা কিছু স্টেটমেন্টকে চালিয়ে দেবো। কোনো রকম কন্ডিশন চেকিং কিছু করব না, তার বদলে আমরা কিছু স্টেটমেন্টকে চালিয়ে দেবো। কেমন? তো স্টেটমেন্টগুলো একবার অন্তত চললো বা একবার অন্তত এক্সিকিউট হলো। এইবার স্টেটমেন্টগুলোর এক্সিকিউশন হয়ে যাওয়ার পর আমরা কন্ডিশন ভেরিফাই করলাম। কেমন? কন্ডিশন ভেরিফাই করতে গেলে নিশ্চয়ই তাহলে দুটো সিচুয়েশান তৈরি হবে, হয় তুমি দেখবে কন্ডিশনটা ট্রু আর নয়তো তুমি দেখবে যে কন্ডিশনটা ফলস। এবার যদি কন্ডিশনটা ট্রু হয়, যদি দেখো এই কন্ডিশনটা ট্রু হয়, তাহলে আবার আমি ওই স্টেটমেন্টগুলোকেই এক্সিকিউট করবার জন্য ফিরে যাব, আবার আমি ওই স্টেটমেন্টগুলোকে এক্সিকিউট করব। কেমন? আর যদি কন্ডিশনটা ফলস হয় তাহলে সাবসিকুয়েন্ট ব্লক অফ লুপেতে যা লেখা আছে, মানে প্রোগ্রামটার রেস্ট অফ দ্য পোর্শনে এবার তাহলে যা লেখা আছে আমি সেইগুলোকে এক্সিকিউট করব। এখানে একই জিনিস তাহলে দেখে বোঝা যাচ্ছে যে যখন আমরা কন্ডিশনটা ট্রু হচ্ছে তখন একটা দেখো সার্কুলার পাথেতে ইটারেট করছি, তার জন্য এটাকে আমরা প্র্যাকটিক্যালি লুপ বলছি। আর যখন কন্ডিশনটা ফলস হচ্ছে তখন এই লুপ স্ট্রাকচার থেকে আমরা বেরিয়ে চলে আসছি। এবার এটাতে দেখো একটা খুব ইম্পর্ট্যান্ট রিমার্ক হচ্ছে যে এন্ট্রি কন্ট্রোলড লুপের বেলায় তোমার কন্ডিশনটা যদি শুরুতেই ফলস হতো, মানে তুমি প্রথমবার কন্ডিশন টেস্ট করতে গেলে দিয়ে দেখলে যে কন্ডিশনটা শুরুতেই ফলস, তো কন্ডিশনটা যদি শুরুতেই ফলস হয় তাহলে তো আর আমি অ্যাটলিস্ট এন্ট্রি কন্ট্রোল লুপের ক্ষেত্রে লুপের বডিতে ঢুকতে পারতাম না। কিন্তু এখানে আমরা সেরকম দেখো বলছি না, আমরা বলছি যে কন্ডিশনটা ট্রু হোক বা কন্ডিশনটা ট্রু না হোক আমি অ্যাটলিস্ট একবার স্টেটমেন্টগুলোর এক্সিকিউশন করবই। এরপর আবার এক্সিকিউট করব কি না এটা বোঝার জন্য কন্ডিশনটা আমাকে লুপের বাইরে বেরিয়ে টেস্ট করতে হবে। আর তাতেই তাহলে দেখো একটা সিচুয়েশান হবে, মানে দুটো সিচুয়েশান হবে, হয় তুমি দেখবে যে কন্ডিশনটা ট্রু হয়েছে আর নয়তো তুমি দেখবে কন্ডিশনটা ফলস হয়েছে। যদি কন্ডিশনটা ফলস হয় তাহলে তুমি লুপ থেকে বেরিয়ে চলে আসবে, আর যদি কন্ডিশনটা ট্রু হয় তাহলে ওই লুপের মধ্যেই তুমি ইটারেট করতে থাকবে। এবার এটাকে ইমপ্লিমেন্ট করার জন্য আমরা সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যে লুপ কনস্ট্রাক্টটা ব্যবহার করি সেটাকে আমরা বলি ডু ওয়াইল কনস্ট্রাক্ট। এটাকে ইমপ্লিমেন্ট করার জন্য আমরা সি ল্যাঙ্গুয়েজে যে কনস্ট্রাক্টটাকে কাজে লাগাই সেটাকে আমরা বলি ডু ওয়াইল কনস্ট্রাক্ট। এখানেও তাহলে একই রকমভাবে একটু খেয়াল করে দেখো, লুপ ভেরিয়েবল লাগবে সাধারণ অবস্থায়, সেই লুপ ভেরিয়েবলটাকে নিশ্চয়ই আমরা কোনো একটা ইনিশিয়াল ভ্যালু দিয়ে ইনিশিয়ালাইজ করব এবং এরপরে স্ট্রেট আমি ডু কিওয়ার্ড ব্যবহার করে দেখো লুপের বডির মধ্যে চলে যাব। লুপের বডিতে তাহলে স্টেটমেন্টের এক্সিকিউশন হবে অ্যাটলিস্ট একবার, এবং আমি লুপ ভেরিয়েবলটাকে হয় বাড়িয়ে দেব অথবা আমি কমিয়ে দেবো। এবার লুপ থেকে বেরিয়ে আমি ওয়াইল কিওয়ার্ড কাজে লাগিয়ে কন্ডিশনটাকে টেস্ট করব।
যদি কন্ডিশনটা ট্রু হয় তাহলে আবার আমি ওই ডু এর কাছে কন্ট্রোলটাকে ফিরিয়ে দেবো। আর যদি সেটা না হয় তাহলে সাবসিকুয়েন্ট ব্লকে মানে লুপ স্ট্রাকচারটার পরে যা লেখা আছে সেইখানে কন্ট্রোলটাকে পাঠিয়ে দেবো। কেমন? এবার দেখো আমরা একটা সিম্পল জিনিস একটু ভাবি, কীরকম সেটা। ধরা যাক আমি ওয়াইল লুপ দিয়ে কোনো একটা লুপ ইমপ্লিমেন্ট করতে চাইছি। কীরকম? ধরা যাক আই হচ্ছে আমার লুপ ভেরিয়েবল, আমি আইটাকে সে 1 দিয়ে ইনিশিয়ালাইজ করেছি। আমি দেখো কন্ডিশনের জায়গাটায় এসে বলেছি যে দ্য ভ্যালু অফ আই ইজ গ্রেটার দ্যান 5। ধরো এরপরে যদি এই কন্ডিশনটা ট্রু হয় তাহলে আমি ওয়াইলের বডিতে এসে লিখেছি, যদি কন্ডিশনটা ট্রু হয় তাহলে আমি ওয়াইলের বডিতে এসে ধরো লিখেছি নিউ লাইন ফলোড বাই হ্যালো ওয়ার্ল্ড। ধরো আর আইটাকে এক ঘর বাড়িয়ে দিয়েছি, দ্যাটস ইট। কেমন? এবার এটা কীরকমভাবে কাজ করছে এটা বোঝার জন্য আমরা লুপ স্ট্রাকচারটার যদি একটু ড্রাই রান করি তাহলে কীরকম হবে। দেখো ইনিশিয়ালি তুমি আইটাকে 1 থেকে ইনিশিয়ালাইজ করছো। এবার যখন তুমি কন্ডিশনটার কাছে যাচ্ছ মানে আই গ্রেটার দ্যান 5, এই কন্ডিশনটা যখন তুমি টেস্ট করছো আইয়ের ভ্যালুটা 1 থাকার জন্য নিশ্চয়ই আই গ্রেটার দ্যান 5 এটা একটা ফলস কন্ডিশন হচ্ছে। আর এটা একটা ফলস কন্ডিশন হচ্ছে বলে দেখো তুমি লুপ থেকে বেরিয়ে চলে আসছো, মানে মোদ্দা বাংলা লুপটা চলছে না। কেমন? এটাই যদি আমি ডু ওয়াইল দিয়ে করতাম তাহলে কীরকম হতো? দেখো আমরা সেক্ষেত্রে বলতাম আই বলে একটা ভেরিয়েবলকে তুমি 1 দিয়ে ইনিশিয়ালাইজ করো, সিমিলার টু ওয়াইল। এরপরেই তুমি ডু ব্লকটা লেখো, মানে ডু ব্লক মানে এই ডু এর পরে সেকেন্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ লেখো। সেইখানে আমরা দেখো হ্যালো ওয়ার্ল্ড কথাটা লিখছি, সেখানে দেখো আমরা হ্যালো ওয়ার্ল্ড কথাটা লিখছি। কেমন? আইটাকে আমরা এক ঘর বাড়িয়ে দিচ্ছি আর ডু এর পরে মানে ডু ব্লকের পরে কন্ডিশানে গিয়ে বলছি আই গ্রেটার দ্যান 5। কেমন? কীরমভাবে কাজটা হচ্ছে একটু ভাবি তাহলে। চেক করে দেখো আমরা আইটাকে ইনিশিয়ালাইজ করলাম 1 দিয়ে, এরপরে কিন্তু আমি কোনো কন্ডিশান চেক করলাম না, আমি বললাম ডু মানে করো। কি করো? ডু এর ভেতরে যা যা লেখা আছে সেই কাজগুলো করো। তাহলে সেই কাজগুলো যদি করা হয় তাহলে দেখো প্রিন্টএফটা চলছে বলে নিশ্চয়ই হ্যালো ওয়ার্ল্ড বলে কথাটা প্রিন্ট হবে। সেটার পরে আইটা যদি i+1 করে বেড়ে যায় তাহলে এখন আইয়ের কারেন্ট ভ্যালুটা নিশ্চয়ই 2 হবে। এইবার ডু এর বাইরে এসে আমি দেখো আই গ্রেটার দ্যান 5 এই কন্ডিশনটা টেস্ট করব। ডু এর বাইরে এসে ওয়াইল ব্লকটাতে আমি আই গ্রেটার দ্যান 5 এই কন্ডিশনটা টেস্ট করব। আর যদি টেস্ট করি তাহলে দেখো আমি কন্ডিশনটা নিশ্চয়ই ফলস পাবো। কিন্তু কন্ডিশনটা ফলস পেলেও আমার এই হ্যালো ওয়ার্ল্ড কথাটা একবার অন্তত কিন্তু প্রিন্ট হয়ে যাবে এবং সেটার দ্বারাই তাহলে প্রমাণ করা যাবে যে এন্ট্রি কন্ট্রোল লুপের ক্ষেত্রে ইনিশিয়ালি আমার কন্ডিশনটা যদি ফলস হয় তাহলে লুপের বডিটা মোটেই চলবে না। কিন্তু এক্সিট কন্ট্রোল লুপের ক্ষেত্রে কন্ডিশনটা যদি ফার্স্ট টাইম ইভেন ফলস হয়ও তাহলেও লুপের বডিটা একবার চলবেই। এটা হচ্ছে এন্ট্রি কন্ট্রোল লুপ এবং এক্সিট কন্ট্রোল লুপ এর মধ্যেকার বেসিক ডিফারেন্স। কেমন? তো আমি দেখো আমাদের এই ব্লকটাই যদি একটু রান করাই তাহলে তোমাদের ক্ষেত্রে ব্যাপারটা বুঝতে একটু সুবিধে হবে। তো সেটা করার জন্য আমি কি করছি না, এই পুরো ব্যাপারটাকে ধরো আমি একটা মেন ফাংশনের মধ্যে সিমুলেট করব। তো সেটা করার জন্য আমরা নিশ্চয়ই আমাদের প্রোগ্রামে ওই stdio.h-টাকে ইনক্লুড করব। এরপরে একটা মেন বলে ফাংশন লিখব, মেন ফাংশনের মধ্যে তাহলে এই সবটা আছে বলে ভাববো। এতক্ষণ ধরে যা যা লিখলাম এই সবটা তাহলে মেন ফাংশনের ভেতরে আছে বলে ভাববো। কেমন? তো মেন ফাংশনের ভেতরে তো আমি না হয় এটাকে ঢুকিয়ে দিলাম, এই যা যা লিখেছিলাম সেসবগুলো ঢুকিয়ে দিলাম, কিন্তু আমাকে তো ইনডেন্টেশনটা ঠিক করতে হবে। আমি তার জন্য একটু ইনডেন্টেশনগুলো দেখো ঠিক করলাম। ইনডেন্টেশন মানে আই বিলিভ তোমরা বুঝো কী জিনিস।
এবার কোনটার মানে কি হবে সেটা আমরা ড্রাই রান করে বলেছি, মানে ম্যানুয়ালি চেক করে করে বলেছি, কিন্তু প্রোগ্রামটা লিখে তো আর আমরা এক্সিকিউট করে দেখিনি। তাহলে যখন আমরা প্রোগ্রামটা এক্সিকিউট করে দেখব, যখন আমরা প্রোগ্রামটা কিভাবে কাজ করছে না করছে দেখো এটা এক্সিকিউট করে দেখব, তখন তাহলে আমরা একবার দেখো ওই ওয়াইলের জন্য যা যা করেছিলাম সেটা শুরু হওয়ার আগে বা শুরু হওয়ার পরে হোয়াট এভার ইউ ফিল লাইক আমরা একটা প্রিন্ট করব। ধরো আমরা একটা প্রিন্ট করব যেখানে আমরা বলবো এন্ট্রি কন্ট্রোল লুপ। যেমন এটা প্রিন্ট হলে বোঝা যাবে যে হ্যাঁ এন্ট্রি কন্ট্রোল লুপের কাজ শুরু হলো। আর একই রকমভাবে তাহলে আমরা ডু ওয়াইলটা যেখানে লিখছি সেখানে একবার ধরো বলবো যে দিস ইজ এক্সিট কন্ট্রোল লুপ। তাহলে কোনটা কার জন্য হলো বা কিভাবে হলো সেটা দেখলেই ট্র্যাক করতে পারবো। কেমন? এবার যেহেতু এখানে একটা আই বলে ভেরিয়েবল আমরা কাজে লাগিয়েছি, তার জন্য আমরা দেখো আই এর ডিক্লারেশনটা করলাম। এই প্রোগ্রামটাকে টার্মিনেট করার জন্য আমরা তাহলে রিটার্ন 0 লিখলাম আর মেনের সেকেন্ড ব্র্যাকেটটা যেমন ক্লোজ করে সেরকম ক্লোজ করে দিলাম। এইটাকে আমরা যদি চালাই, দেখো এই প্রোগ্রামটাকে যদি আমরা চালাই কীরকম হবে, নিশ্চয়ই ও প্রথমে তোমার এন্ট্রি কন্ট্রোল লুপ কথাটা দেখাবে। এবার এন্ট্রি কন্ট্রোল লুপের বডিতে যা লেখা আছে সেটা তো একবারও চলেনি, তার জন্য তুমি আর কিছুই পাবে না। ওয়্যারাজ দেখো আমরা এক্সিট কন্ট্রোল লুপ কথাটা প্রিন্ট করলাম, আর তারপরে এক্সিট কন্ট্রোল লুপ বা ডু ওয়াইল লুপ এর মধ্যে যে প্রিন্টএফটা রয়েছে সেটা অন্তত একবার চলছে বলে আমরা হ্যালো ওয়ার্ল্ড কথাটা একবার ডিসপ্লে হয়েছে বলে দেখতে পেলাম। তাহলে এটা অন্তত এনশিওর করা গেল যে এন্ট্রি কন্ট্রোল লুপের ক্ষেত্রে বডি অফ দ্য লুপ একবারও নাও চলতে পারে, whereas এক্সিট কন্ট্রোল লুপের ক্ষেত্রে বডি অফ দ্য লুপ অ্যাটলিস্ট একবার এক্সিকিউটেড হবেই, ইভেন ইফ দ্য কন্ডিশন ইজ ফলস। কেমন? এবার আমাদের অবভিয়াসলি এই সিনট্যাক্সগুলোই শুধুমাত্র জানলে চলবে না, আমাদের এবার এই সমস্ত লুপগুলোকে কাজে লাগিয়ে, এই লুপগুলোকে ব্যবহার করে ডিফারেন্ট প্রোগ্রামস লিখতে হবে, নাম্বার 1। নেক্সট আমাদের এই লুপগুলোর স্পেশালিটি বা লুপগুলোর যে পিকিউলিয়ারিটিস অ্যাট ডিফারেন্ট টাইমস সেইগুলো টেস্ট করতে হবে। আর তারপরে এই লুপ স্ট্রাকচারের জায়গাটায় অ্যাজ ওয়েল অ্যাজ ব্রাঞ্চিংয়ের জায়গাটায় ব্যবহার হয় এরকম কিছু স্পেসিফিক কিওয়ার্ড শিখতে হবে। কেমন? তো সেটা আমরা নেক্সট যেদিন বসবো সেদিন আলোচনা করব। বাই দিস টাইম তোমাদের কাজ হচ্ছে এই লুপ স্ট্রাকচারগুলোর যে সিনট্যাক্স আমি বললাম সেগুলোর যে মানে টানেগুলো আমরা আলোচনা করলাম সেইগুলো একটু দেখে রাখা। কেমন? যাতে আমরা পরদিন থেকে এবার এই একটা একটা করে লুপ স্ট্রাকচারের রেসপেক্টে এদের যে পিকিউলিয়ারিটিসগুলো রয়েছে বা এদের যে অ্যাপ্লিকেশন এরিয়াগুলো রয়েছে সেইগুলোকে নিয়ে একটু কাজ করতে পারি। কেমন?